আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই কিন্তু আজকের দিনটা আমাদের কাছে ভীষণভাবে উপযোগী। তার কারণটা হলো আরো আরেকবার কিন্তু বুধবার দিন 3:15 যাকে নিয়ে আমরা গড় হাজির হয়েছি তিনি কিন্তু একেবারে প্রস্তুতি পর্ব নিয়ে চলে এসেছেন। তিনি আপনাদের পছন্দের মানুষ, পছন্দের অতিথি, দিকপাল ব্যক্তিত্ব, স্বনামধন্য ব্যক্তি, যাকে ছাড়া আমরা এক বিন্দুও কিন্তু চলতে পারি না। কারণ তিনি কিন্তু আমাদের প্রত্যেকটি রাস্তাকে মসৃণ করতে জানেন বলেই কিন্তু অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে তিনি একটা অন্যরকম অধ্যায় পরিণত করেছেন। তার মডিফাইড বিষয়গুলো আমাদের কিন্তু ভীষণভাবে ভালো লাগে। আধুনিকতার ছোঁয়া থাকে তার অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে, আবার সাবেকিয়ানার ছোঁয়াটাও কিন্তু কখনো কিন্তু তিনি সেগুলোকে বাদ দেন না। সবকিছু মিলিয়ে তিনি যেভাবে আমাদের জন্য একটা পরিষদ তৈরি করে দেন, সেই জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকি। অবশ্যই ঠিকই ধরেছেন, যার কথা আমরা বলতে শুরু করব তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। স্বস্তিক দাস কিন্তু আজও আপনাদের সঙ্গে রয়েছেন। আপনারা সামিল হয়ে উঠুন, কারণ ফোনের অনুষ্ঠান লাইভের অনুষ্ঠান, যেখানে সরাসরি কিন্তু আপনারা কথা বলতে পারবেন। ফোনের মাধ্যম দিয়ে যদি এমনটা হয় যে ছোট্ট সময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মধ্যে থেকে আপনারা যদি নিজেদের সম্পর্কে বিন্দুমাত্র জানতে শুরু করেন, সেটা কিন্তু অনেকটাই কার্যকরী হয়ে ওঠে আমাদের জন্য। শুধু তাই নয়, যখন যেখানে আমাদের সমস্যা থাকে, রেকটিফিকেশনের প্রয়োজন থাকে, তখন কিন্তু অবশ্যই আমরা স্বস্তিক দাসের সঙ্গে কথা বলি তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছে। সেটাও কিন্তু সুযোগ সুবিধা সব দিক থেকে রয়েছে। অবশ্যই তাই, যার পাণ্ডিত্য কথা বলে, যাকে দেখে আমাদের একটা প্রাউড ফিলিং হয়, সেই ধরনের ব্যক্তিত্ব আজও কিন্তু একইভাবে আপনাদের জন্য প্রচুর কাজ করছেন। তার প্রচেষ্টা, তার প্রতিশ্রুতি কোনোটাই কিন্তু বিফলে যায় না। সেই জন্য কি করতে হবে? সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন এবং অবশ্যই আজকে একটা মোটিভেশন দিয়ে শুরু করব অনুষ্ঠান। নেভার জাজ পিপল বাই দেয়ার পাস্ট, পিপল লার্ন, পিপল চেঞ্জ, পিপল মুভ অন। একদম ঠিকই ধরেছেন। প্রত্যেকটি মানুষের জীবনে বেশ কিছু অতীত থাকে, সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, অর্থ উপার্জনের ক্ষেত্রে হতে পারে, বা চাকরি ব্যবসা সূত্রে যে কোনো ভাবেই কিন্তু আমরা দেখেছি বেশ কিছু বিষয়ের প্রতি আমরা পরোক্ষ করে দেখবার চেষ্টা করি যে আমরা যদি পাস্টে থাকি তাহলে প্রেজেন্ট বা ফিউচারের কন্ডিশনটা কিরকম হবে। আমাদের মনে রাখতে হবে যে পাস্ট থেকেই প্রেজেন্ট আসে, প্রেজেন্ট থেকেই কিন্তু ফিউচার আসে। ভবিষ্যৎবাণী করতেই হবে এবং প্রেজেন্ট কন্ডিশনকে ভালো রাখতেই হবে। তার জন্যই তো রয়েছেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। চলুন আমরা তার কথা শুনবো। তার ছোট্ট পরিকল্পনা মাফিক তিনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন, কিভাবে তার পরিচয়পত্র নিয়ে আসা যায়, সেটা কিন্তু একবার আপনাদেরকে জানিয়ে দেবো। তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যম দিয়ে তিনি কিন্তু বিচার করে থাকেন। আর কোনো কথা নয়, পৃথক পৃথক বিষয় নিয়ে আজও কিন্তু আমরা আলোচনার মুখে রয়েছি। অবশ্যই অফ স্ক্রিনে কিন্তু তিনি এখন পর্যন্ত আমাকে বলেননি যে কিভাবে আজকে কি নিয়ে তিনি কথা বলবেন, কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে যে আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। তাহলে চলুন, অন স্ক্রিনে আপনি, আমি এবং আমরা সকলেই কিন্তু বসে রয়েছে কিভাবে দাদা আজকের দিনটিকে আমাদের মতন করে উজ্জ্বলমুখী জায়গায় তৈরি করবেন। নমস্কার দাদা। নমস্কার। আজকে আমি লগ্ন অনুযায়ী যে রাজ্যকারী গ্রহ, সেই রাজ্যকারী গ্রহের ফল নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের জন্মছক অনুযায়ী আমরা কি জানি না, আমাদের 12টা রাশি। তাহলে এই যে 12টা রাশির 12টা লগ্ন, তাহলে 12টা রাশির 12 লগ্নের মধ্যে প্রত্যেকেরই যে রাজ্যগ্রহ আছে এমনটা কিন্তু নয়। তাহলে এই 12টা রাশি বা 12টা লগ্নের মধ্যে কিছু কিছু রাশি বা লগ্নের কিন্তু রাজ্যকারী গ্রহ আমরা দেখতে পাবো। তাহলে সেই রাজ্যকারী গ্রহ নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা যদি জন্মছক দেখি বা রাশিচক্রকে যদি দেখি, তাহলে আমরা ফার্স্ট কি রাশি পাচ্ছি না, মেষ রাশি পাচ্ছি। কিন্তু মেষ রাশিকে আমি যদি লগ্ন ধরি, তাহলে তার কিন্তু কোনো রাজ্যকারী গ্রহ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে মেষ রাশির কিন্তু কোনো রাজ্যকারী গ্রহ নাই। এরপরে কি না, বৃষ রাশি। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই, তাহলে দেখুন নবমপতি এবং দশমপতি, অর্থাৎ কোণপতি এবং কেন্দ্রপতি যে গ্রহ সেটা কে না, শনি। তাহলে বৃষলগ্নের ক্ষেত্রে আমাদের রাজ্যকারী গ্রহকে শনি। আচ্ছা, যে রাজ্যকারী গ্রহ, তাহলে রাজ্যকারী গ্রহ আমরা বুঝবো কি করে, সেটা আপনাদের জানা দরকার। লগ্ন অনুযায়ী দেখবেন কোণপতি এবং কেন্দ্রপতি গ্রহ। তাহলে লগ্ন অনুযায়ী কোণপতি এবং কেন্দ্রপতি গ্রহ যে থাকবে বা সেটা যদি একই হয়, তাহলে কি হচ্ছে না, রাজ্যকারী গ্রহ তৈরি হবে। মানে যে কোনো একটা গ্রহকে তাকে কোণপতিও হতে হবে এবং তাকে কেন্দ্রপতিও হতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব। তাহলে আমরা যদি বৃষ রাশি বা বৃষলগ্নকে যদি ভালোভাবে দেখি, তাহলে নবমপতিকে দেখুন মকর রাশির ঘর পড়ছে, তাহলে মকর রাশির অধিপতি গ্রহকে শনি। আবার যদি দশম ভাব দেখি, তাহলে কুম্ভ রাশি, তাহলে তারও অধিপতিকে শনি। তাহলে কোণপতি এবং কেন্দ্রপতি শনি পেয়ে গেছি আমরা। তাহলে বৃষলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শনি গ্রহ কিন্তু খুব ভাইটাল। কেন ভাইটাল? দেখুন নবমপতি এবং দশম ভাবকে কিন্তু ধরে রেখেছে। তাহলে নবম ভাব মানে কি? আমাদের ভাগ্যের জায়গা, ভাগ্যের উন্নতির জায়গা।
যে কোনো কিছু ভাগ্যকে ডেভেলপমেন্ট করার জায়গা। নবম ভাব থেকে আর আমরা কি দেখি? প্রোগ্রেসের জায়গা দেখি, উচ্চ শিক্ষাকে বিচার করি। যে কোনো কিছুর আমরা পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার জায়গাকে কিন্তু আমরা দেখে থাকি। মানে এই ক্যালকুলেশনস গুলো এখান থেকে পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যায়। আচ্ছা। 2 নম্বর কি না, দেখুন দশম ভাবের অধিপতিও শনি, তাহলে 10th হাউস কি? আমাদের কর্মভাব। কর্মের প্রক্রিয়া কি হবে, কোন দিকে কর্ম হবে। আচ্ছা। দশম ভাব কি? কর্মের প্রবৃত্তি কি, কর্মে কি আমি ডেভেলপমেন্ট পাবো বা হায়ার জায়গা কি পাবো, সেই সব জায়গাকে কিন্তু ক্যালকুলেশন করে হচ্ছে আমাদের 10th হাউস। আচ্ছা। তাহলে বৃষলগ্ন অনুযায়ী কারোর যদি শনি নিচস্থ থাকে বা শনি যদি পীড়িত থাকে বা দেখা যাচ্ছে শনি কোনো পাপগ্রহের সাথে যুক্ত, তাহলে তাদের কিন্তু কর্মক্ষেত্র এবং ভাগ্যের দুটো দিকই কিন্তু বিপর্যয় আসবে। সে যতই চেষ্টা করুক একটা ভালো জায়গায় উত্তীর্ণ করতে বা ভালো কম্পিটিটিভ এক্সামের দিকে সাকসেস পেতে, সে কিন্তু পাবে না। বারবার দেখা যাবে সে প্রোগ্রেস করছে ঠিকই, কিন্তু তাকে পিছনে সরে আসতে হচ্ছে, বা যতটা স্ট্রাগল করছে সেই অনুযায়ী সে রেজাল্ট পাচ্ছে না। বা এমনও হতে পারে আমরা কিন্তু নবম ভাব থেকে আইনের জায়গাও কিন্তু দেখে থাকি, তাহলে উটকো কোনো ঝামেলা বা অযথা কোনো ঝামেলা এখানেও কিন্তু সে জড়িয়ে যেতে পারে। অবশ্যই তাই। তাহলে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কি আমাদের রাজ্যকারী যে গ্রহ শনি, তাকে কিন্তু শক্তিশালী থাকতে হবে বা বলবান থাকতে হবে। মানে একটা গুড পার্সোনালিটি, গুড এলিজিবিলিটি সবটাই বোধহয় আমাদের দরকার এই সময় দাঁড়িয়ে থেকে। অবশ্যই তাই। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন অনেকেই কিন্তু ফোন লাইনে ফোন করছেন, আমরা অবশ্যই দেখে নেবো যে আমাদের সঙ্গে কে রয়েছেন। তার আগে একটু ছোট্ট করে বলে রাখি, আজকে কিন্তু লগ্নপতি নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ রাজ্যকারী কোন লগ্নের মধ্যে রয়েছে সেটা কিন্তু নির্দেশ যিনি করছেন তিনি হচ্ছেন আমাদের দাদা অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। তার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সোমপ্রকাশ দাস বলছি নাচিন্দা থেকে। আরেকবার নামটা বলবেন। সোমপ্রকাশ দাস। আচ্ছা, কোথা থেকে বলছেন? নাচিন্দা থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলবেন। 10/3/1996। 1996, 10/3/1996 বলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাইম বলবেন। টাইম রাত্রি 9:16 PM। 9:16 PM, ঠিক আছে। বার্থ প্লেস? 9:16। হ্যাঁ, বার্থ প্লেস বার্থ প্লেস হচ্ছে নাচিন্দা, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। অনেকটা দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রত্যেক সময় কি দেখা হয়? প্রত্যেক বুধবার 3:15 কিন্তু অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস আমাদের সঙ্গে উপস্থিত থাকেন লাইভ স্টুডিওতে। হ্যাঁ আমি দেখছি, কিন্তু আজকে মানে নোটিফিকেশন পেয়ে গেছি। আচ্ছা, দেখছি প্রায়। অবশ্যই একটা এফেক্টফুল জার্নি আপনার তৈরি হচ্ছে। চলুন শুনে নিচ্ছি আমরা আপনার জন্য কি বলছেন দাদা। আচ্ছা, আপনার জন্মবার রবিবার ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র এবং দেবাড়িগণ আপনার। হ্যাঁ। আপনার লগ্ন অনুযায়ী বা জন্মছক অনুযায়ী চন্দ্র কিন্তু নিচস্থ। আচ্ছা, প্রথমে বলি আপনার লগ্ন থেকে দ্বিতীয় কিন্তু চন্দ্র, ফাইনান্সিয়াল পজিশন এবং ফ্যামিলিগত দিক থেকে কিন্তু একটু ট্রাভেল থাকবে বা ডিস্টার্ব থাকবে, ঠিক আছে? আচ্ছা। 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে দশমপতি মানে কর্মপতিও হচ্ছে কিন্তু চন্দ্র, তাহলে সেই কর্মপতি দেখুন দ্বিতীয় বা অর্থভাগ্যে কিন্তু নিচস্থ হয়ে গেছে, মানে যতটা আপনার প্রোগ্রেস পাওয়ার দরকার বা ডেভেলপমেন্ট পাওয়ার দরকার ততটা কিন্তু সেই জায়গাটা আসছে না, মানে নানা ধরনের তাই তো? হার্ডলসের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখন তো মানে এরিয়াতে তো হয়নি। মানে সবকিছুতেই বাধা আসবে, কারণ লগ্ন থেকে দশমপতি মানে কর্মপতি কিন্তু নিচস্থ হয়ে গেছে। সেই কর্মপতির উপর কিন্তু কোনো ভালো গ্রহের দৃষ্টি নাই, তার মানে নিচস্থ কিন্তু আপনাকে আরো পরবর্তীকালে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের দিকেও নিয়ে যাবে। হ্যাঁ বলছিলাম ক্যারিয়ারটা আমার কি কোন লাইনে চেষ্টা করবো, আর কবে কবে যাবো, এটা পরীক্ষা দিয়েছি, কম্পিটিটিভ এক্সামগুলো আমি দিচ্ছিও। ক্যারিয়ার ওয়াল শুনুন আপনি মন দিয়ে। অবশ্যই একটা পৃথক ক্যালকুলেশনের প্রয়োজনীয়তা থাকে, সেটাই দাদা করছেন এবং আপনাকে জানাচ্ছেন। আচ্ছা দেখুন, আপনার গভর্নমেন্ট সার্ভিসের যোগ অতটা কিন্তু ভালো নাই, ঠিক আছে? আপনার লগ্ন অনুযায়ী ষষ্ঠে কিন্তু শনি এবং কেতু বসে আছে, তো গভর্নমেন্ট সার্ভিসের জায়গা থেকে কিন্তু আপনাকে একটু ট্রাভেল আসবে বা গভর্নমেন্ট সার্ভিস কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে না। আপনি যদি কোনো পাবলিক রিলেটেড কোনো জায়গা, যেখানে ধরুন আপনার মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানি, এগুলোতে যদি আপনি জব করেন সেটা কিন্তু বেটারমেন্ট হবে, বিশেষ করে আইটি সেক্টরে, কারণ আপনার লগ্ন থেকে বুধ কিন্তু খুব ভালো পজিশনে আছে, ঠিক আছে? বা কম্পিউটার ওরিয়েন্ট যদি কোনো আপনি কিছু নিয়ে এগোন সেটা কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, ধরতে পারলেন তো কি কি ধরনের প্রসেস করতে হবে আপনাকে? হ্যাঁ হ্যাঁ।
দাদা ঠিক উনি আছে, আপনার বুঝেছেন। গভর্নমেন্ট সার্ভিসের যোগ অত ভালো নাই জন্মছকে। সেটা একটু মনে রাখবেন। আমার মনে হয় প্রাইভেট সেক্টরে করলে উনি বোধহয় আরো বেশি একটু ভালো বেশি হবে। বেনিফিটেড হবেন। ঠিক আছে, আর যদি মনে হয় যে যেই ছোট ছোট সমস্যাগুলো দেখা যাচ্ছে না, সেগুলো একবার অ্যাস্ট্রো স্বস্তিক দাসের চেম্বারে এসে আপনি একটু ম্যাচ করিয়ে নিন, দেখবেন যে অবশ্যই ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা আর এর জন্য আপনাদের কি করতে হচ্ছে, সহসা কিন্তু আমাদের জন্য বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে কিন্তু বুকিং করতে হচ্ছে। কি করে করবেন, নাম্বারটা একেবারে ডায়াল করবেন এবং অনুষ্ঠানের পর থেকেই শুরু করুন বুকিং করার জন্য 8617089003। আরেকবার বলছি 8617089003। এবং পাশাপাশি এই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে রাখা দরকার আমাদের, যে যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন অবশ্যই ফোন করুন। ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান আপনাদের জন্যই অনুষ্ঠান, সরাসরি ফোনে কথা বলতে পারলে আমাদেরই ভালো লাগে। কিন্তু তার পাশাপাশি যারা ফোন লাইনে ফোন করতে পাচ্ছেন না, সহসা আপনাদের সময় হয়ে উঠছে না বা আপনি অনুষ্ঠানে লাইন পাচ্ছেন না, তাদের জন্য বলবো যে 30 মিনিটস এর জন্য কিন্তু অনুষ্ঠানের পর থেকে আপনারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। বিগ অপরচুনিটি আপনাদের জন্য রয়েছে। অ্যাস্ট্রো স্বস্তিক দাস ডিরেক্টলি আপনাদের সঙ্গে কিন্তু কথা বলছেন, সেখানে কিন্তু কোনো কনসালটেন্সি ফিস লাগছে না। সেজন্য 30 মিনিটস কিন্তু আপনারা অবশ্যই অবলম্বন করতে পারেন। অ্যাড্রেসে যাবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের সঙ্গে কোন একজন বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? অভিজিৎ রায়। আরেকবার নামটা বলুন। অভিজিৎ রায়। আচ্ছা, ঠিক আছে। আপনি নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ ছেলে বলো। ছেলের ব্যাপারে, ছেলের নামটা কি আছে? অভিজিৎ রায়। আচ্ছা, ঠিক আছে। এবারে আপনি বলুন যে আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান বলছি। বর্ধমান? বর্ধমান। একটু পরিষ্কার করে বলবেন। বর্ধমান। আচ্ছা, ঠিক আছে। এবারে বলুন ডেট অফ বার্থ, ছেলের ডেট অফ বার্থ বলবেন। আরেকবার। 13/8/90। 13/8/90, ঠিক আছে। আর সময়টা বলবেন। বেলা 12টা। বেলা 12টা। আর বার্থ প্লেস? বাড়িতে হচ্ছে হাওড়া। হাবড়া না হাওড়া? হাওড়া। হাওড়া, আচ্ছা, ঠিক আছে। এবারে বলুন ছেলের সম্পর্কে কি জানতে এসেছেন? বিবাহ সম্পর্কে আমি জানতে চাই। বিবাহ যোগাযোগটা কেন হচ্ছে না? বিবাহ যোগাযোগ? হ্যাঁ। আচ্ছা, বিবাহ প্রাপ্ত হয়ে গিয়েছে, তাও বিবাহটা হচ্ছে না, মানে এখানে একটা গোলমেল দেখা যাচ্ছে, তাই তো? 100 মানে চেষ্টা হচ্ছে তারপরেও হচ্ছে না। না। শুনুন দাদা কিভাবে প্রেডিকশন করছেন আপনার ছেলের জন্য। আচ্ছা, আপনার আপনার ছেলের জন্মবার সোমবার ছিল, তাই তো? হ্যাঁ, তুলা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং হচ্ছে আপনার নরগণ। হ্যাঁ। আপনার ছেলের জন্মছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন থেকে মঙ্গল এবং চন্দ্র কিন্তু আপনার সপ্তমে বসে আছে। লগ্ন থেকে মঙ্গল যদি সপ্তমে থাকে সেটাকে বলা হয় কিন্তু মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগ শুধুমাত্র কিন্তু লগ্ন থেকে হয় না, চন্দ্র থেকেও হয়, এবং চন্দ্রের সাথেও কিন্তু দেখুন আপনার মঙ্গল একসাথে বসে আছে। তো এই মাঙ্গলিকের জন্য কিন্তু আপনার যাবতীয় যা কিছু সমস্যা আসছে। 2 নম্বর হচ্ছে রাহুর দৃষ্টি আপনার ছেলের সপ্তম ভাবের উপর পড়েছে, মানে যতবারই আপনার ম্যাচিওর হতে যাবে সেই ম্যাচিওরের জায়গাটাকে কিন্তু কেটে দেবে বা বিনষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনার ছেলের জন্মছক অনুযায়ী বিবাহের জন্য মাঙ্গলিক যোগ এবং রাহুর যে দৃষ্টি, এই দৃষ্টি হচ্ছে নেগেটিভ। মানে দুটো সমস্যা দেখা যাচ্ছে, মানে গভীরতর সমস্যা এই দুটোই হ্যাঁ। রয়েছে এই আমি মুহূর্তে। বলবো আপনার ছেলের জন্য মঙ্গলের জায়গা এবং রাহুর এই জায়গাটাকে একটু কিওর করুন। দেখুন যে সমস্যাটা আপনি ফেস করছেন বিবাহিত জীবনে, সেই জায়গাটা কিন্তু কিওরেবল হয়ে যাবে। অবশ্যই তাই। আপনি তো চাইছেন যে আপনার ছেলের একটা ভালো বিবাহ হোক, তার জন্য কি করতে হবে, ছোট ছোট রেকটিফিকেশন গুলো দরকার। তার জন্য তো অ্যাস্ট্রো স্বস্তিক দাস তিনি কিন্তু তার প্রেডিকশনের মাধ্যম দিয়ে আপনাকে বুঝিয়ে দিলেন। এবারে যেটা করতে হবে, সরাসরি তার চেম্বার অ্যাড্রেস ফলো আপ করুন, আমি বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করুন এবং চলে আসুন দাদার সঙ্গে ভালো করে গুছিয়ে ছেলের ভবিষ্যৎবাণীটা করে ফেলুন। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকুন। আপনাদের সকলের জন্য আমি বলে রাখি যে কোথায় কোথায় পাচ্ছেন অ্যাস্ট্রো স্বস্তিক দাসকে, তার জন্য কিন্তু ডেটগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আপনারা যারা যেখানে রয়েছেন তারা সকলে কিন্তু লিখে নেবেন। বরানগরে পাচ্ছেন 8 অগস্ট, অর্থাৎ 8 তারিখ, অগস্ট মাসের 8 তারিখ আপনারা পাচ্ছেন বরানগরে। দক্ষিণেশ্বরে পাচ্ছেন 30th অগস্ট, অর্থাৎ আপনারা কিন্তু 13th অগস্টে কিন্তু পাচ্ছেন হচ্ছে দক্ষিণেশ্বর। গড়িয়াহাটে পাচ্ছেন কিন্তু 28 অগস্ট, 20 তারিখে কিন্তু আপনারা গড়িয়াহাটে পাচ্ছেন। পলাশীতে পাচ্ছেন 23rd অগস্ট, অর্থাৎ 23 তারিখে আপনারা পাচ্ছেন পলাশীতে। এছাড়া পাশাপাশি আপনারা পাচ্ছেন বহরমপুর উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। এছাড়া পাশাপাশি হচ্ছে মালদা চেম্বারে পাচ্ছেন মাসে একবার করে, সেখানেও আপনারা যেতে পাচ্ছেন। এছাড়া যারা মনে করছেন ইউটিউব বা গুগল সার্চ করবেন, তাদের জন্য অবশ্যই বলবো যে বেশ কিছু টোটকার পর্ব কিন্তু আমরা সেখানে দিয়ে রাখি, অর্থাৎ দাদা কিন্তু দিয়ে রাখেন। এবং শুধু তাই নয়, আমরা নিশ্চিত রূপে ভবিষ্যৎ কি হতে পারে বা কোথায় কোথায় আমাদের চাঞ্চল্যকর পরিবেশ রয়েছে বলে সেখান থেকে একটু স্নিগ্ধতা আমরা খুঁজে পেতে পারি, সবটুকুই কিন্তু আপনারা
আপনারা কিন্তু পাচ্ছেন ইউটিউব গুগল সার্চ করলে, এবং সেখানে কিন্তু প্রচুর টোটকা, নানান ধরনের প্ল্যানিং, নানান ধরনের সমীক্ষা সেখানে কিন্তু করা থাকে অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে কেন্দ্র করে। এবার দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, নামটা বলবেন দাদা? আমার নাম হলো কাজল ঘোষ, আমি বর্ধমান থেকে বলছি। কাজল ঘোষ, আপনি নিজের সম্পর্কে জানবেন? আমি আমার বিষয় জানি। আপনার সম্পর্কে তো? আমার সম্পর্কে ডেট অফ বার্থ বলবেন? আমার ডেটে হলো 1 জানুয়ারি 1985। 1985। ডেটটা বলবেন আরেকবার? জানুয়ারি 1985। হ্যাঁ, আপনি ডেটটা, প্রথম ডেটটা একটু বলুন। 8ই? আচ্ছা। জানুয়ারি 1985। আচ্ছা, 1 অগস্ট 1985 বললেন? হ্যাঁ, 85। হ্যাঁ, আমি তা বলছি না, 1 অগস্ট বলেছেন কি? আর জানুয়ারি 1 জানুয়ারি। আচ্ছা, ঠিক আছে, একটু পরিষ্কার করে বললে সুবিধা হয় আমাদের। আচ্ছা, এবার টাইমটা বলবেন। রাত্রি 7:30 বর্ধমান। রাত্রি 7:30 বর্ধমান। ঠিক আছে, এবার প্রশ্নটা চট করে বলুন, কি জানতে চাইছেন? প্রশ্নটা আমার একবার বিয়ে হয়েছিল, তো ডিভোর্স হয়ে গেছে, আমার দ্বিতীয় বিয়ে কি আছে? আচ্ছা, দ্বিতীয়বার কোনো কানেকশন আছে কিনা সেটা আপনি জানতে চাইছেন, বিবাহ সংক্রান্ত ডিটেলসটা, তাই তো? হ্যাঁ। একদম, শুনুন ভালো করে, দাদা কিন্তু বলে দিচ্ছেন এবং আপনি মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা, আপনার জন্ম ছক অনুযায়ী আপনার বার ছিল হচ্ছে মঙ্গলবার, তাই তো? আচ্ছা, কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবগণ। আচ্ছা দেখুন, লগ্ন থেকে আপনার কিন্তু সপ্তম ভাবে না, আপনার অষ্টমে কিন্তু শুক্র এবং মঙ্গল অবস্থান করছে। ঠিক আছে, লগ্ন থেকে অষ্টমে মঙ্গল অবস্থান করা মানে এটাকে কিন্তু বলা হয় আপনার মাঙ্গলিক যোগ। 2 নম্বর হচ্ছে আপনার সেই মঙ্গলের উপর শনির কিন্তু একটা অ্যাসপেক্ট আছে এবং বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দিচ্ছে। তো আপনার এই মঙ্গলের যে মাঙ্গলিক যোগ, প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক যোগের জন্য একটা ডিস্টার্ব আছে। যত রকমের আপনার ডিভোর্স বলুন, যত রকমের আপনার সেপারেশন বলুন, ছাড়াছাড়ি বলুন, এই সমস্ত কিছু কিন্তু মাঙ্গলিক যোগের জন্য ঘটে থাকে। 2 নম্বর হচ্ছে সেই মঙ্গলের সাথে যদি বুধ বা বৃহস্পতির কোনো কানেকশন থাকে, সেটাকে কিন্তু দ্বিবিবাহ যোগ বা কোর্ট কাচারি বা আইন সংক্রান্ত দিকে কিন্তু নিয়ে যায়। তো আপনার জন্মছক অনুযায়ী বিয়ের জায়গায় কিন্তু একটু সমস্যা আছে, বিশেষ করে মাঙ্গলিক যোগ এবং শনির একটা অ্যাসপেক্ট বা দৃষ্টি থাকার জন্য কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করছে। ঠিক আছে? হ্যাঁ, বললাম যে আপনার মাঙ্গলিক যোগ এবং শনির একটা অ্যাসপেক্ট বা দৃষ্টি থাকার জন্য আপনার ডিভোর্স বা দ্বিবিবাহের জায়গাটাকে কিন্তু কনফার্ম করছে। আপনার দ্বিবিবাহের যোগ যেটা দেখাচ্ছে সেই সময়টা হচ্ছে, ওই সময়টা উনি শুনতে চাইছেন, আগ্রহ রয়েছে। হ্যাঁ, সময়টা হচ্ছে আপনার 2026-এর জানুয়ারি থেকে আপনার সেই সময়টা শুরু হচ্ছে। বাহ, খুব সুন্দরভাবে প্রেডিকশন কিন্তু পেলেন আপনি। 2026 সাল থেকে কিন্তু 26শে জানুয়ারি 2026, 26শে জানুয়ারি থেকে কিন্তু আপনার যোগটা শুরু হচ্ছে। বাহ, সেই জন্য কিন্তু একটু আপনাকে অপেক্ষা ঠিক করতে আছে? হচ্ছে এবং চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করুন। আর তার আগে আমি বলবো, জন্মছকে আপনি মাঙ্গলিক যোগ এবং শনির যে অ্যাসপেক্টের জায়গাটাকে কিন্তু একটু কিওর করুন। আপনি ধরতে পারলেন তো কি কি ধরনের কিওরেবল জায়গা করতে হবে? হ্যাঁ, আরেকবার বলুন। 2026 থেকে আপনার যোগ শুরু হচ্ছে এবং সেই যোগটা হচ্ছে ভালো যোগ। তার আগে পর্যন্ত যে দশা চলছে, দশাটা খুব একটা আপনার ভালো চলছে না। আপনার এখন মঙ্গলের মহাদশা এবং সাথে চলছে হচ্ছে কেতুর অন্তর্দশা, যেটা নেগেটিভ। এই কেতুর অন্তর্দশা চলে যাওয়ার পর জানুয়ারি থেকে আপনার শুক্রের অন্তর্দশা ঢুকবে। সেই সময়টা হবে আপনার জন্য বেনিফিট টাইম। বোঝা গেল? বললাম যে 2026 সাল থেকে শুরু হচ্ছে, জানুয়ারি থেকে। আপনি একটা কাজ করুন, বেশ কিছু কনফিউশন রয়েছে, কমপ্লিকেশন রয়েছে এবং আপনাকে কিন্তু একটা সাবধানতা বাণী দেওয়া হচ্ছে, আমাদের দাদা কিন্তু দিচ্ছেন। সেখানে বেশ কিছু জড়তা রয়েছে আপনার বার্থ চার্টে, সেগুলোকে আগে রেকটিফিকেশন করুন। সেটার জন্য কিন্তু আপনাকে চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হচ্ছে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের কাছে। ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। আপনি চলে আসুন বর্ধমানের থেকে। কোথায় আপনি দেখাবেন সেটা বলছেন তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। বর্ধমান থেকে উনি কোথায় আসলে সুবিধা হবে সেটা উনি জানতে চাইছেন। বর্ধমান থেকে দক্ষিণেশ্বর আসলে বেশি সুবিধা। একদম একদম। 13ই আগস্ট মনে রাখুন, 13ই আগস্ট কিন্তু দাদা বসছেন দক্ষিণেশ্বরে। আপনার জন্য স্পেশালি বলে দিলাম, আপনি চলে আসুন এবং অবশ্যই মিলিয়ে দেখুন আপনার চার্টে কি কি রয়েছে সমস্যা। ঠিক আছে? ভালো থাকুন।
অবশ্যই তাই। ছোট্ট করে আরো আরেকবার আমি বলে দিচ্ছি কোথায় কোথায় আপনারা পাচ্ছেন, সেটা একটু লিখে নেবেন। বড়নগরে 8ই আগস্ট পাচ্ছেন, দক্ষিণেশ্বরে 13ই আগস্ট পাচ্ছেন, গড়িয়াহাটে 20ই আগস্ট পাচ্ছেন, পলাশীতে 23শে আগস্টে পাচ্ছেন। এছাড়া পাশাপাশি কিন্তু আপনারা বহরমপুরে উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার পাচ্ছেন। মালদাতে পাচ্ছেন মাসে একবার করে। হ্যাঁ দাদা, আমরা যে জায়গায় ছিলাম লগ্নপতি নিয়ে আলোচনা হচ্ছিল, প্রত্যেকটি লগ্ন লগ্নের থেকে মধ্যে তো রাজ্যকারী গ্রহের থাকে না, ফলাফল। আবার রাজ্যকারী রয়েছেও কিছু হ্যাঁ। কিছু জায়গায়। হ্যাঁ, যেমন প্রথমে আমি বৃষ রাশি বললাম, দ্বিতীয় হচ্ছে কর্কট রাশি। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে আমি যদি দেখি, দেখুন মঙ্গল হচ্ছে একদিকে পঞ্চমপতি আবার দশমপতি। তার মানে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ। তাহলে এই মঙ্গল যদি কর্কট লগ্ন অনুযায়ী যদি কারো ডিস্টার্ব থাকে বা পাপক গ্রহের সাথে যদি কোনো যুক্ত হয় বা নিচস্থ থাকে বা দেখা যাচ্ছে কোনো নেগেটিভ বা পাপক গ্রহে তো দৃষ্টি পেয়েছে, সেটাও কিন্তু তার বলবান বা শক্তিশালী দিকটা কিন্তু কমিয়ে দিচ্ছে। তাহলে এরকম পরিস্থিতির হলে কি হবে, দেখুন পঞ্চম ভাব আমাদের নির্দেশ করে মনের ইচ্ছা পূর্তির জায়গা। তার মানে সে যা পরিকল্পনা করবে সেখান থেকে কিন্তু সে সাকসেস পাবে না, বা পরিকল্পনা অনুযায়ী সে যদি কোনো কাজ করে সেখানে কিন্তু তার ব্রেক আসবে বা ব্যর্থ হবে। বারংবার তাকে কি হবে না পিছনে ফিরে আসতে হবে, এবং অবশেষে কি দেখা যাবে, একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন, এই জায়গাগুলো কিন্তু কাজ করছে। আবার মঙ্গল যদি দেখি, সেও দেখুন কর্মপতি। তার মানে কর্মপতি গ্রহ যদি নিচস্থ থাকে, তার মানে কর্মে অনীহা, কর্ম পেতে সমস্যা, কর্মে গিয়ে কোনো গন্ডগোল, এই জায়গাগুলোকে কিন্তু ইন্ডিকেট করায়। 3 নম্বর হচ্ছে সিংহ রাশি। তাহলে সিংহ রাশি সাপেক্ষে সেই মঙ্গলই দেখুন কিন্তু আবার রাজ্যকারী হচ্ছে। তাহলে সিংহ রাশি সাপেক্ষে চতুর্থপতি দেখুন বৃশ্চিক রাশির ঘর, অর্থাৎ মঙ্গলের ঘরের অধিপতি, এবং নবম ভাব কোথায় পড়েছে না মেষ রাশিতে পড়েছে, সেটাও কিন্তু মঙ্গলের জায়গা। তাহলে চতুর্থ ভাব থেকে আমরা কি বুঝি, ঘর, বাড়ি, জমি, ভূমি, এগুলোকে দেখি। আর নবম ভাব মানে হচ্ছে আমরা ভাগ্যকে দেখছি। তাহলে সিংহ লগ্ন অনুযায়ী কারোর মঙ্গল যদি খারাপ থাকে, তার বাড়ির জায়গা ডিস্টার্ব, পরিবারের থেকে কোনো অশান্তি পাবে, জমি সংক্রান্ত ব্যাপার বা ভূমি সংক্রান্ত ব্যাপারে ভাইদের সাথে কোনো ঝগড়া অশান্তি হতে পারে, বা এই সব জিনিস নিয়ে যদি প্রফেশন করে সেখানে গিয়ে কোনো বিপদে পড়লো বা উটকো ঝামেলায় পড়লো, বা কোনো যদি ফ্ল্যাট কিনতে যাচ্ছে বা জমি কিনতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কোনো পেপার বা কাগজের কোনো সমস্যা তৈরি হলো। তাহলে এই রকম নানা ধরনের প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে পারে। তাহলে অতএব আমরা যদি এই রাজ্যকারী গ্রহকে যদি একটু বলবান করতে পারি বা যদি একটু স্ট্রং করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে আমরা পড়ব না। অবশ্যই অভূতপূর্ব বিশ্লেষণ কিন্তু আজকে আপনি করছেন। আমার মনে হয় যে এই ধরনের বিশ্লেষণ আগে কোথাও হয়নি। কারণ দেখুন রাজ্যকারী গ্রহর যে কি সমস্যা সেটা আমি যদি না জানি, তাহলে তো আমরা জিনিসটাকে কিওর করতে পারবো না। সব সময় আমরা যদি বৃহস্পতি, শনি, রাহু এদেরকে যদি দোষ দিই তাহলে তো হলো না। কারণ প্রত্যেকটা লগ্ন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট নির্দিষ্ট ঘরে অবস্থান করছে। তাহলে সেই লগ্ন অনুযায়ী আমার পাওয়ারফুল গ্রহকে আগে আমাকে সেইটা আইডেন্টিফাই করতে হবে, বা কে আমাকে লাইফে সাকসেস দেবে। তাহলে সেই গ্রহ যদি নিচস্থ থাকে বা সেই গ্রহ যদি পীড়িত থাকে, তার মানে আমাদের কিন্তু সাকসেস বা যে বেনিফিটের যে জায়গাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। যেমন কেউ বলছে ফাইন্যান্সিয়াল দিক থেকে সমস্যা হচ্ছে, আমার চাকরিতে ডেভেলপমেন্ট হচ্ছে না। আগে দেখুন তার কর্মপতি বা তার রাজ্যকারী গ্রহ ডিস্টার্ব আছে কিনা, তবে তো সেই জায়গাটা সে অ্যাকোয়ার করতে পারবে, নইলে কি করে করবে। তার মানে সে বারংবার এগোবে, তাকে বারংবার কিন্তু পিছনে আসতে হবে, বারবার সম্মুখীন হতেই হচ্ছে বাধা প্রাপ্তি, মানে সে ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাবে না। একদমই তাই। এইভাবেই কিন্তু আমাদের জীবনে নানান ধরনের সমস্যা থাকে, ওঠাপড়া থাকে, কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষেরা বুঝে উঠতে পারি না, কারণ আমরা লে পার্সন, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই আমাদের চার্টে কোথায় কি ধরনের সমস্যা রয়েছে, লগ্নপতি কি বলছে, বা গ্রহের যে আমরা দেখছি যে রাজ্যকারীর যে ফলাফল দিতে পারে, সেটা সবটুকুই আমরা দাদার কাছ থেকে জানতে পারলাম। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দাদা আপনাকে জানাই ধন্যবাদ। এইভাবে আপনি আমাদের জন্য বারবার চলে আসেন প্রত্যেক বুধবার 3:15 অবশ্যই আপনারাও চোখ কান খোলা রেখে অনুষ্ঠান দেখেছেন বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন অনুষ্ঠান শেষ করলাম। ছিলাম অমৃতা। নমস্কার। নমস্কার।